হলুদ শাড়ি আর ফুলের গহনার আবরণে ঢাকা পড়ে গেছে একটা বিধ্বস্ত মন। পিড়িতে পুতুলের মতো বসে আছে শতাব্দী। সবাই একে একে এসে তার গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে, আর তার দেহটা যেন সেই হলুদের স্পর্শে শিউরে উঠছে। সে নিজেও জানে না সে কোন ভাবনায় ডুবে আছে। কিছু এলোমেলো আলো ছায়া তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। সেই আলো ছায়ার ভিড়ে ভেসে উঠছে প্রথম দেখা তাহমিদের সেই বিরক্তি মাখা মুখ, রোদের রাঙা হয়ে যাওয়া গাল, অসহায় চোখ, প্রশান্তির হাসি। এসব ভাবতে ভাবতেই তার চোখ দুটি ছলছল করে উঠল। এতক্ষণ তার চোখ জোড়া পায়ের নখের দিকে স্থির ছিল, এবার সে চোখ জোড়া উপরে তুলতেই সবার ভিড়ে সবুজ পাঞ্জাবি পরা সেই ছেলেকে দেখতে পেল, যাকে সে এতক্ষণ মনের আলো ছায়ার ভিড়ে খুঁজছিল। এদিকে তুর্য আর অরুণিকা শতাব্দীর সামনে এসে দাঁড়ালো। অরুণিকা হাঁটু গেড়ে বসে বলল, শতাব্দী দিদি, তুমি আমাদের ফেলে চলে যাবে? অরুণিকার মুখে শতাব্দী দিদি ডাকটা শুনেও শতাব্দীর ভেতরটা আরো খালি হয়ে গেল। শতাব্দী কাপা কণ্ঠে বলল, ছোট সখী, এভাবে পর করে দিলে আমাকে কি সতু আপু ডাকবে না? অরুণিকা তুর্যের দিকে একবার তাকালো, তারপর বলল, আমি তো চেয়েছি তোমাকে আমার আপু করে নিয়ে যেতে, তুমি তো দিদি হয়ে গেলে। কি হতো তাহমিদকে বিয়ে করলে? তুমি সবসময় আমার সাথেই থাকতে পারতে। তুর্য অরুণিকার হাত ধরে ইশারায় তাকে চুপ থাকতে বলল। শতাব্দী মলিন হেসে বলল, আমার তো আপু হওয়ার যোগ্যতা ছিল না, ঈশ্বর এটাই চেয়েছিলেন, উনি আমাকে তোমার দিদি বানিয়ে পাঠিয়েছিলেন। আহনাফ তুর্যের পাশে এসে দাঁড়িয়ে বলল, কংগ্রাচুলেশনস, নতুন জীবন সুখের হোক। সৃজা এসে অরুণিকার হাত ধরে বলল, দিদিকে হলুদ লাগিয়ে দাও। অরুণিকা হলুদ লাগিয়ে দিয়ে শতাব্দীকে বলল, জানো, কাল আমি তাহমিদকে প্রথম কাঁদতে দেখেছি। শতাব্দী চোখ বড় বড় করে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা আবার বলল, ও কারোর সামনে কাঁদে না, ওয়াশরুমে গিয়ে কাঁদে, ওর চোখ অনেক লাল হয়ে যায়। সায়ন্তনী আপু মারা যাওয়ার পর আরাফ যেভাবে কাঁদতো, এখন ঠিক সেভাবেই তাহমিদ কাঁদে। আমি আগে কখনো তাহমিদকে কাঁদতে দেখিনি। ও কেন কাঁদে জানো? শতাব্দীর গলায় কিছু একটা আটকে যাচ্ছিল, সে কোনো শব্দ বের করতে পারছিল না। তবু অনেক কষ্টে অরুণিকার হাত ধরে কাপা কণ্ঠে বলল, বলো না সখী, শুনতে পারবো না। অরুণিকা আরো কিছু বলতে যাবে, তখনই আহনাফ বলল, অরু, এদিকে আসো। অরুণিকা নামতে আহনাফ তার হাত ধরে অন্যদিকে নিয়ে গিয়ে বলল, শতাব্দীকে তাহমিদের ব্যাপারে কোনো কথা বলবে না। কেন? তুমি এসব বুঝবে না, এখন এসব বললে ঝামেলা হবে। তুমি কি চাও, কোনো ঝামেলা হোক? না, আমি কেন চাইবো, আমি তো চাই ওরা দুজন। আহনাফ অরুণিকাকে থামিয়ে দিয়ে বলল, তোমাকে প্রেম গুরু হতে হবে না, তুমি বয়স অনেক ছোট, আমাদের এসব বোঝার যথেষ্ট বয়স হয়েছে। যেখানে আমরা চুপ করে আছি সেখানে তোমাকে বুঝতে হবে না, এটা সম্ভব না, তাই আমরা চুপ করে আছি। এদিকে ইমন আর মাউশিয়াত শতাব্দীকে শুভেচ্ছা জানিয়ে এক পাশে গিয়ে বসলো। ইভান মেহমানদের খাওয়া দাওয়ার দেখাশুনে মাস্টার মশাইকে সাহায্য করছে। আরাফ তাহমিদের পাশে দাঁড়িয়ে আছে। তাহমিদ দূর থেকে শতাব্দীর দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ পর তুর্য এসে বলল, তুই শতাব্দীর সাথে কথা বলবি না? তাহমিদ মাথা নেড়ে সামনে পা বাড়ালো। তাহমিদ কাছাকাছি যেতেই শতাব্দী পিড়ি থেকে উঠে দাঁড়ালো। তার মা কাছে আসতে সে বলল, মা, স্নান করিয়ে দাও, গা জ্বলছে। শতাব্দীর ভেতরে চলে যেতেই তাহমিদ অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সৃজা হঠাৎ কোথা থেকে এসে তাহমিদের হাতে একটুখানি হলুদ লাগিয়ে দিল। তাহমিদ সাথে সাথে চমকে উঠল। সৃজা বলল, শুনেছি কনের গায়ে লাগানো হলুদ তার বরের গায়ে লাগে, যদিও এটা কতখানি সত্য তাও আমি জানি না, কিন্তু যদি সত্য হয় তাহলে দেখবি তুমি আমার দাদা হবে। তাহমিদ পকেট থেকে রুমাল বের করে হলুদগুলো মুছে নিল। সৃজা তা দেখে বলল, দাদা, দিদি তোমাকে অনেক ভালোবাসে, তুমি দিদিকে নিয়ে পালিয়ে যাও, তোমরা তো দেশে চলে যাবে, ওখানে নিয়ে গেলে এরা আর দিদিকে খুঁজে পাবে না। তাহমিদ চোখ বড় বড় করে সৃজার দিকে তাকালো। সৃজা আবার বলল, সবার চোখেই হাসি, শুধু তোমার চোখে বিষণ্ণতা। কেন দাদা, তুমি কষ্ট পাচ্ছ তাই তো? এমন কিছুই না। তাহমিদ কথাটি বলে সরে গেল। তারপর আরাফের সামনে এসে বলল, আমি বাসায় যাচ্ছি।
আরাফও তাহমিদকে আটকাতে পারছিল না। সে ইভানকে এসে বলল, আমি তাহমিদের সাথে বাসায় চলে যাচ্ছি। এদিকে ইভান অতিথিদের সাথে কুশল বিনিময় করার সময় খেয়াল করলো একটা অর্ধবয়স্ক লোক বাইরের চেয়ারে বসে খুব মনোযোগ দিয়ে ইমন আর মাউশিয়াতের দিকে তাকিয়ে আছে। ইভান কিছুটা সামনে এগুতে সালে আলী তার সামনে এসে দাঁড়ালো। ইভান তাকে দেখিয়ে বলল, কেমন আছেন চাচা? সালে আলী ব্যস্ত কণ্ঠে বললেন, আমি তো ভালো আছি, তুমি এখানে কি করছো? তুমি আমাদের মেহমান, চলো ওখানে বসো গিয়ে। সালে আলী তাকে টেনে নিতে এসে পেছনে ফিরে দেখলো সেই লোকটি আর সেখানে নেই। ইভানের এবার সন্দেহ হলো। সে সালে আলীর সাথে কথা বলার মাঝেই মেসেজ করে বাকিদের বিষয়টা জানিয়ে দিল। আরাফ এতক্ষণ তাহমিদকে নিয়ে বাসায় পৌঁছে গেছে। সে দেখলো ইভান গ্রুপে মেসেজ দিয়েছে, কেউ একজন আমাদের উপর নজর রাখছে, অরুণিকার উপর নজর রাখিস। আরাফ মেসেজটি দেখে তাহমিদকে বলে বাসা থেকে বের হতে যাবে, তখনই তাহমিদ এসে দরজা ভালোভাবে আটকে দিল। আরাফ ভ্রুকুচকে বলল, সর, দরজা বন্ধ করে দিয়েছিস কেন? অরুকে আনতে যাব। তাহমিদ লাইট বন্ধ করে দিয়ে আরাফকে নিয়ে বারান্দায় এলো। আরাফ নিচে দাঁড়িয়ে থাকা গাড়িটি দেখে বলল, এই গাড়িটা এখানে? আমরা ওখান থেকে ফেরার সময় গাড়িটা আমাদের পিছনে ছিল, কিন্তু আমি এতক্ষণ এটা স্বাভাবিক ভাবছিলাম। এখন ইভানের মেসেজ দেখে নিশ্চিত হয়েছে। আরাফ বলল, কি করবো এখন? তাহমিদ বলল, বাসা থেকে বের হতে হবে। ওরা জানে না আমরা কত তলায় থাকি, কিন্তু এভাবে বের হলে তো চিনে ফেলবে। আরাফ বলল, কিন্তু সালে আলী তো জানে আমরা কোথায় থাকি, কত তলায় থাকি, তাহলে আজই কেন আসলো? আর এভাবেই বা কেন পিছু নিল? হঠাৎ দরজায় বেল বেজে উঠল। আরাফ আস্তে আস্তে দরজার সামনে গিয়ে পিপ হোল দিয়ে দেখলো একটা কালো কোট পরা লোক দাঁড়িয়ে আছে। তাহমিদ রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে এলো। আরাফ ধীরে ধীরে তার রুমে চলে গেল। রুমে গিয়ে আলমারির ভেতর থেকে একটা পিস্তল বের করে আনলো। তাহমিদ পিস্তলটি দেখে বলল, এটা কোথায় পেয়েছিস? আরাফ বলল, ইভান দিয়েছিল, ওর এক বন্ধুর বাবার পিস্তল, উনি পুলিশে চাকরি করেন। তাহমিদ বলল, এটা বেআইনি আরাফ। আরাফ বলল, আইন কানুন মেনে চলার সময় মরতে নেই। ইভান এটা সিকিউরিটির জন্য এনেছে, আর এই বিষয়ে আমি আর ও ছাড়া কেউই জানে না। তাহমিদ জিজ্ঞেস করলো, আচ্ছা এখানে কি বুলেট আছে? আরাফ বলল, হ্যাঁ 4টা আছে। আরাফ পিস্তল নিয়ে দরজার কাছে আসতে তাহমিদ বলল, আরাফ আগে কখনো পিস্তল চালিয়েছিস? আরাফ বলল, না। তাহমিদ বলল, তাহলে অভিজ্ঞতা ছাড়া বুলেট সব পিস্তল হাতে নিয়েছিস কেন? কিভাবে চালাতে হয় তা তো জানতে হবে। আরাফ বলল, আরে এটা তো সবাই জানে। তাহমিদ বলল, না ভাই, উল্টাপাল্টা কিছু হয়ে গেলে? দাঁড়া, এক কাজ করি, বিক্রম দাদাকে ফোন দিই। আরাফ জিজ্ঞেস করলো, বিক্রমকে? তাহমিদ বলল, অরুণিকার কেসে যিনি আমাদের সাথে ছিলেন। আরাফ জিজ্ঞেস করলো, তোর ওনার সাথে যোগাযোগ আছে? তাহমিদ বলল, হ্যাঁ আছে। আরাফ বলল, তাহলে তাড়াতাড়ি ফোন দে। তাহমিদ ফোন দিতেই বিক্রম ফোন রিসিভ করলো। তাহমিদ পুরো ঘটনা খুলে বলতে তিনি তখনই তার টিম নিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে লোকটা কিছুক্ষণ পরপর বেল দিচ্ছিল। হুট করে সে কোথায় চলে যাচ্ছে, আবার 5 মিনিট পরপর এসে বেল দিচ্ছে। আরাফ ইভানকে মেসেজ দিয়ে বলে দিল বাসায় না আসার জন্য, তাই মাউশিয়াত তার চাচুকে গাড়ি পাঠাতে বলল। আর সেই গাড়ি নিয়ে তারা সোজা মাউশিয়াতের বড় চাচার বাসায় চলে গেল। মাউশিয়াতের বড় চাচা সেনাবাহিনীতে চাকরি করেন, আর এই মুহূর্তে তার বাসাটাই সবচেয়ে নিরাপদ। তাই 10-15 মিনিটের মধ্যে বিক্রম তাহমিদকে ফোন করলো। তাহমিদ বারান্দায় এসে দেখলো বিক্রম তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর আগের গাড়িটাও নেই। পুলিশের গাড়ি থেকে হয়তো সে গাড়িটা চলে গেছে। এরপর বিক্রম তাদের ফ্লোরে এসে তাদের নিয়ে নিচে নামলো, আর তার গাড়িতে করেই তাহমিদ আর আরাফকে মাউশিয়াতের চাচার বাসায় নামিয়ে দিল। তারা সবাই গোল হয়ে একটা রুমে বসে আছে। অরুণিকা ঘুমিয়ে পড়েছে। মাউশিয়াত এসে বলল, অরুণিকাকে পাশের রুমে শুইয়ে দাও। আরাফ জোর গলায় বলল, না, ও ওখানেই থাকো। কি বলছো আরাফ? ও এখন বড় হয়ে গেছে, বাসায় চাচিরা আছে, বড় চাচি বললো ওকে নিয়ে আসতে। এবার ইমন বলল, আরাফ যেতে দে ওকে, মাউশিয়াত থাকবে তো অরুণিকার সাথে। আরাফ আরো জোর গলায় বলল, না, বললাম তো এখানেই থাকবে, আমি আর আহনাফ নিচে ঘুমাবো। মাউশিয়াত বলল, না, নিচে কেন থাকবে, পাশে আরেকটা রুম আছে, ওখানে 2টো ব্যাগ পাশাপাশি আছে, তোমরা দুজন বরং অরুণিকাকে নিয়ে ওখানেই থাকো। এরপর সবাই যার যার রুমে শুয়ে পড়ল। আহনাফ অরুণিকার হাত ধরে বসে আছে। তখন আরাফ বলল, আমাদের ওই বাসা ছাড়তে হবে। আহনাফ বলল, হ্যাঁ, আর ভাবছি আমরা অরুকে নিয়ে দেশে ফিরবো। এখানে তুই আর ইভান একা থাকবি, অরুকে কার ভরসায় রেখে যাবে? ওখানে আমরা সবাই থাকবো। আরাফ বলল, আমি অরুকে কারো ভরসায় ছাড়তে চাচ্ছি না, ওর কিছু হয়ে গেলে। আহনাফ বলল,
আমি আছি তো। আরাফ বলল, আমি তোর উপর বিশ্বাস করতে পারবো না। ওর তোর কথা শুনবেও না, ও শুধু আমার কথা শুনে। আহনাফ বলল, আচ্ছা তাহলে ওরা যাক, আমি এখানে থেকে যাই। তোরা বাইরে থাকলে আমি ওরকে দেখবো। সেটাই কর। আর আমাদের শুটিং শিখতে হবে, লাইসেন্স গান লাগবে। এদিকে সকালে এ বিষয়ে কথাবার্তা হতেই তুর্য বলল, টুইঙ্কেল না গেলে আমিও এখানে থাকবো। আহনাফ ভ্রুকুচকে বলল, ওর সাথে তোর কি? তুর্য বলল, আমার ওকে ছাড়া ভাল লাগে না, ও আমার মন খারাপের বিনোদন। ইমন বলল, আচ্ছা তাহলে আমরা সবাই একসাথে দেশে ফিরবো, আরো 1 বছর অপেক্ষা করি। এই মুহূর্তে আমাদের একসাথে থাকা দরকার, আলাদা হওয়া ঝুঁকিপূর্ণ। ইভান বলল, তাহলে আমাদের দ্বিতীয় ধাপটা আগে শুরু করা উচিত। আপাতত বিজনেস দাঁড় করানো উচিত, আর কিছু ট্রেনিং দরকার। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা এখনো শক্ত হইনি। তাই এই 1 বছরে আগে আমাদের নিজেদের রক্ষা করার মতো ক্ষমতা অর্জন করতে হবে, তা হোক আর্থিক বা শারীরিক। এদিকে রহমতুল্লাহর ফোনে কল এলো। কল রিসিভ করতে ওপাশ থেকে একজন বলে উঠল, কি হলো এটা? রহমতুল্লাহ কাপা কণ্ঠে বললেন, পুরো পরিকল্পনায় নষ্ট হয়ে গেছে জনাব। লোকটি বলল, ওরা না ফিরলে আমাদের এতদিনের পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। রহমতুল্লাহ বললেন, দেখুন জনাব, হঠাৎ করেই যে এমন কিছু হবে। রহমতুল্লাহকে থামিয়ে দিয়ে লোকটা বলল, সব তোমার বোকামির কারণে হয়েছে। রহমতুল্লাহ বললেন, আমি তো ভেবেছি ওরা ভয় পেয়ে কলকাতা ছেড়ে দেশে ফিরবে। লোকটি বলল, হ্যাঁ কিন্তু এখন তো ওরা দেশে ফিরবে না বলছে। রহমতুল্লাহ বললেন, কিন্তু জনাব আপনি কিভাবে নিশ্চিত হয়েছেন যে ওরা দেশে ফিরছে না? লোকটি বলল, তুমি কি ভাবছো ওদের সাথে আমি আমার লোক রাখিনি? ওই 6 জনের প্রতি পদক্ষেপের খবর আমার কাছে আছে। আমার লোক সবসময় ওদের সাথেই থাকে। ওরা যে তোমার উপর সন্দেহ করে দেশে এসেছিল 1 মাসের জন্য, সেটাও আমি আমার লোক থেকে শুনেছি। ভাগ্যের সব আগে জানতে পেরেছি, নয়তো ওরা জেনে যেত তুমি আমার লোক। এখন ওরা তাই দেখেছে যা আমি দেখিয়েছি। ওরা এখন মুর্শিদ জুবাইরকে সন্দেহ করছে। রহমতুল্লাহ বললেন, কিন্তু জনাব লোকটা কে যে আপনাকে এসব খবর দিচ্ছে? লোকটি বলল, তোমার এসব না জানলেও চলবে। এখন যা করার আগে ওদের পরিকল্পনা পরিবর্তন করো, ওদের দেশে আনার ব্যবস্থা করো, নয়তো সেই 6টা বুলেট তোমাকেই বিদ্ধ করবে।